জুলফান ভলিউম ৩ গল্প পাতাল অভিযান ১ জার্মানির হামবুর্গ শহরের কনিগ সুত্রাস স্ট্রিটের পুরানো একটা ছোট্ট বাড়িতে থাকতেন অধ্যাপক লিডেনব্রক, আমার ছোট কাকা। রসায়ন, ভূতত্ত্ব আর ধাতুবিজ্ঞানে গবেষণা করে করে অধ্যাপক লিডেনব্রক কতটা খ্যাতি অর্জন করেছিলেন এখন আর তার বিশদ বিবরণ দেওয়ার প্রয়োজন নেই। বছর 50 হবে তখন ছোট কাকার বয়স, কিন্তু অত বয়সেও তার উৎসাহ উদ্দীপনা যুবকের চেয়েও বিন্দুমাত্র কম ছিল না। ভূতত্ত্বে ছিল আমার আগ্রহ। ছোট কাকা নিজে আমাকে এ বিষয়ে পড়াতেন, ফলে অল্প দিনেই অধ্যাপক লিডেনব্রকের সহকারী হিসেবে বৈজ্ঞানিক মহলে আমার নামও ছড়িয়ে পড়েছিল। কনিগ সুত্রাস স্ট্রিটের পুরানো বাড়িটাতে ছোট কাকার সঙ্গে থাকতাম আমি, অনেক দিনের পুরানো ঝি বুড়ি মার্থা আর ছোট কাকার ধর্মকন্যা গ্রোবেন। গ্রোবেন অবশ্য হোস্টেলে থেকে পড়াশোনা করত, কিন্তু সপ্তাহ শেষে একবার করে বাড়ি আসাটা নিয়ম ছিল তার। দিনটা ছিল 15ই মে, সোমবার। কড়ায় এক কাপ কফি নিয়ে বসেছি, এমন সময় বাড়ি ফিরলেন ছোট কাকা, হাতে একটা মোটা বই। কোনো দিকে না তাকিয়ে ঝড়ের বেগে পড়ার ঘরে গিয়ে ঢুকলেন তিনি। হাতের ছড়িটা এক কোণে ছুঁড়ে দিয়ে আছড়ে ফেললেন টেবিলের উপর। তারপর উঁচু গলায় আমাকে ডাকতে শুরু করলেন, আকজেল, আকজেল। হইচই করা স্বভাব ছোট কাকার। কফির কাপটা হাতে নিয়ে তাড়াতাড়ি পড়ার ঘরে এসে ঢুকলাম। পড়ার ঘর না বলে ওটাকে জাদুঘর বলাই উচিত। পৃথিবীর সমস্ত খনিজ পদার্থের নমুনা সে ঘরে থরে থরে সাজানো। সংগ্রহের দারুণ বাতিক ছিল ছোট কাকার। ঘরে ঢুকেই দেখলাম ইজি চেয়ারে গা এলিয়ে ছোট কাকা সেই মোটা বইটা নাড়াচাড়া করতে করতে তৃপ্তির সুরে বলছেন, আহা, কি চমৎকার বই। ছোট কাকার মাথায় একটু ছিট ছিল। এই কথাটা আর কেউ না জানলেও আমি জানতাম। বৈজ্ঞানিকদের অমন হয়েই থাকে, কিন্তু তবুও আমার একটু আশ্চর্য লাগতো। কেউ যা পড়তে পারেনি তেমন দুষ্প্রাপ্য কোনো প্রাচীন পুঁথি ছাড়া ছোট কাকার কাছে অন্য কিছুর কদর ছিল না। আমাকে দেখেই ছোট কাকা বলে উঠলেন, কথায় বলে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কথাটা খাঁটি। সে ইহুদি বুড়োর দোকান হাতড়ে আজ এই রত্নটা উদ্ধার করেছি। আহা, কি বই! দেখো, বাধাইটাও কি দারুণ। এত পুরানো, তবু কি মজবুত এখনো। জানিস কত পুরানো বইটা? কমপক্ষে 700 বছরের। অথচ চেহারা দেখ, একদম নতুনের মতো লাগছে না? এমন বাইন্ডিং দেখলে বড় বড় দপ্তরিরা পর্যন্ত চোখ তুলে ফেলবে কপালে। জিজ্ঞেস করলাম, নাম কি বইটার? নাম? তেমনি উত্তেজিত গলায় বললেন ছোট কাকা, নাম হিমস ক্রিলো। 12 শতকের পণ্ডিত টার্লেসনের লেখা এ বই। জার্মান তর্জমা কে করেছে? তর্জমা? তর্জমা হতে যাবে কেন? এ তো সেই আসল বই, আইসল্যান্ডের ভাষায় লেখা। কি সুন্দর ভাষা, আর কি সাবলীল, ঠিক যেন জার্মান বই। ছাপা কেমন? হরফগুলো দেখতে খুব সুন্দর নিশ্চয়। ছাপা? ভূত দেখলেন যেন ছোট কাকা। ছাপা বলিস কি তুই? এ তো পাণ্ডুলিপি,
হাতে লেখা পুঁথি, রুনিক হরফে লেখা। রুনিক? অবাক হয়ে জানতে চাইলাম, সেটা আবার কি? ব্যাস, ভাষাতত্ত্ব নিয়ে বক্তৃতা শুরু করে দিলেন ছোট কাকা। অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতাটা সহ্য করতে হলো। শেষে বললেন, সেকালে এই রুনিক হরফই প্রচলিত ছিল আইসল্যান্ডে। সে দেশের লোকের ধারণা দেবতা ওডিন নাকি নিজে এই বর্ণমালা তৈরি করেছিলেন। বইটা নাড়াচড়া করতে করতে কথাগুলো বলছিলেন ছোট কাকা। হঠাৎ বইটার মধ্যে থেকে ছোট্ট একটা বিবর্ণ হলদে কাগজ ছিটকে পড়ল মেঝেতে। তখনই ছোট কাকা মহা আগ্রহে তুলে নিলেন সেটা। খুব সাবধানে কাগজটার ভাঁজ খুলে মেলে ধরলেন টেবিলের উপর। কাগজটা লম্বায় 5 ইঞ্চি, চওড়ায় 3 ইঞ্চি। হিজিবিজি হরফে কি সব লেখা, কিন্তু লেখাগুলো যে কি মাথামুন্ডু বুঝলাম না কিচ্ছু। ততক্ষণে দারুণ উৎসাহে কাগজটার পাঠ্য উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছেন ছোট কাকা। নির্বিকারভাবে দেয়ালের ছবিগুলোর দিকে চোখ ফেরালাম আমি। কিন্তু খানিক পরেই শুনতে পেলাম ছোট কাকার গলা। লেখাগুলো রুনিক হরফেই, কিন্তু কি যে লেখা তা তো বুঝতে পারছি না। দুনিয়ার সব ভাষা যার দখলে, তার মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। কিন্তু অবাক হওয়ার তখনও ঢের বাকি। ক্রমশ তার চোখে মুখে উত্তেজনার চিহ্ন ফুটে উঠল। পরিষ্কার বুঝলাম লেখাটার কোনো মানেই উনি বের করতে পারছেন না। সেদিনই প্রথম খাবার ব্যাপারে অবহেলা দেখালেন তিনি। মার্থা এসে খাওয়ার কথা বলতে নিকুচি করেছে খাবারের বলে তাড়া লাগালেন। আমি অবশ্যই অবহেলা করলাম না। গোগ্রাসে গিলে এলাম গিয়ে। বলা বাহুল্য, ছোট কাকার অংশটাও সাবার করলাম। খাওয়া দাওয়া সেরে ফিরে এলাম পড়ার ঘরে। ভুরু কুচকে আপন মনে বিড়বিড় করছেন ছোট কাকা। হরফগুলো যে রুনিক কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু মানে বোঝা যাচ্ছে না কেন? কি গোপন সংকেতে লেখা কাগজটা? ওহ, শুধু যদি সংকেতটা বুঝতে পারতাম। হঠাৎ চোখ তুলে আমাকে দেখতে পেলেন ছোট কাকা। তখনই একটা চেয়ার দেখিয়ে বসতে ইশারা করলেন। মুখে বললেন, যা বলি সব একটা কাগজে টুকে নে তো। রুনিক বর্ণলিপির হরফে আমাদের হরফের যা মানে বোঝায়, কাগজটা দেখে তা বলে যাচ্ছি। সাবধানে লিখিস, ভুল করে ফেলিস না আবার। ছোট কাকার কথা শুনে শুনে লিখতে শুরু করলাম। শেষ হলে দেখলাম অক্ষরগুলো এমনভাবে বসেছে, মানে বের করা তো দূরের কথা, কোনো বাক্যই তৈরি হয় না এতে। লেখাগুলো এরকম: মিস্টার RNLS, এভাবে ইংরেজিতে কিছু শব্দ বলা যায় না, আসলে কিছু লেটার পাশাপাশি বসিয়ে আলাদা করে রাখা হয়েছে। ছোট কাকা কাগজটা নিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন পাঠ্য উদ্ধারের। নিজের মনেই বিড়বিড় করতে লাগলেন, মানে কি এর? নিঃসন্দেহে ক্রিপ্টোগ্রাফ। যদি কোনো মতে অক্ষরগুলো ঠিকভাবে সাজানো যায় তাহলেই কিস্তিমাত। কিন্তু বইটা আর কাগজটা মিলিয়ে দেখতে শুরু করলেন তিনি। অনেকক্ষণ ধরে লক্ষ্য করলেন কিছু, তারপরে বললেন, যা ভেবেছি তাই। কাগজ আর পুঁথি দুহাতের লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। পুঁথিটার অনেক অনেক বছর পরে কাগজটা লেখা হয়েছে। চিরকুটটার প্রথম রয়েছে ইংরেজি জোড়া হরফ,
ট্রান্সলেশনের বইয়ে এমন কোনো হরফই নেই। প্রথম এই হরফটা ব্যবহার করা হয় 14 শতকে। তার মানে চিরকুটটা ওই পুঁথিটার অন্তত 200 বছর পরে লেখা। কিন্তু কে সেই লোক? কার কাছে ছিল এই পুঁথি? পাতা উল্টাতে উল্টাতে জানালেন তিনি, না, পাওয়া যাচ্ছে না তার নাম। বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলেন ছোট কাকা, যদি কারো নাম পাওয়া যায়। কিন্তু পাওয়া গেল না। সহজে হাল ছেড়ে দেওয়ার লোক ছিলেন না তিনি। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বইটার পাতাগুলো পরীক্ষা করতে শুরু করলেন। প্রথম পাতার এক কোণে অস্পষ্ট একটু কালির দাগ দেখা গেল। অনেকক্ষণ পরীক্ষার পর বোঝা গেল কালির দাগটা কতগুলো আবছা হয়ে যাওয়া অক্ষরের সমষ্টি। দেখতে দেখতে সৌল্লাসে চেঁচিয়ে উঠলেন, আরে, এ যে আরন সাকনুইজমের নাম! উনি তো ছিলেন আইসল্যান্ডের মস্ত বিজ্ঞানী। রসায়নে আজও জুড়ি নেই তার। শোনা যায় আলকেমির গবেষণাতেও সাফল্য লাভ করেছিলেন তিনি। সাকনুইজম নতুন কোনো জিনিস আবিষ্কার করে সংকেতে লিখে গেছেন হয়তো কাগজটায়। কিন্তু কি ধরনের সংকেতে, এটাই তো বুঝতে পারছি না। কিন্তু ছোট কাকা, সাকনুইজম যদি নতুন কিছু আবিষ্কার করেই থাকেন, তবে এমন রহস্যময় সংকেত ব্যবহার করবেন কেন? কারণ একটা নিশ্চয়ই ছিল, জানালেন ছোট কাকা। গ্যালিলিও নতুন গ্রহ আবিষ্কার করার পর এমনিভাবেই সংকেত লিপিতে সমস্ত তথ্য লুকিয়ে রেখে গেছেন। কিন্তু কাগজটায় লেখা সংকেতের মানে আমাকে বের করতেই হবে। এর অর্থ বের না করা পর্যন্ত অন্য সব কাজ বন্ধ। বুঝলি আকজেল, এখন আমাদের একমাত্র কাজ এই বিদঘুটে হরফগুলোর মানে উদ্ধার করা। ভালো ছেলের মতো ঘাড় নেড়ে সায় দিলাম। বুঝতে পারছি পুরো দস্তর খেপে গেছেন ছোট কাকা, আর রেহাই নেই। আহার নিদ্রা সব একেবারে বাতিল। 12টা বাজতে চলেছে আমার। একটানা বলেই চললেন ছোট কাকা। কাজটা অবশ্যই পানির মতো সোজা। কাগজটায় 132টা অক্ষর আছে। তার মধ্যে 77টা ব্যঞ্জনবর্ণ, বাকিগুলো স্বরবর্ণ। অনেক ভাষা জানতেন সাকনুইজম। মস্ত বড় পণ্ডিত ছিলেন। সংকেতটা তিনি মাতৃভাষায় না লিখে ল্যাটিনে লিখে রেখে গেছেন মনে হচ্ছে, কারণ সেকালে ল্যাটিনই ছিল বড় বড় পণ্ডিতদের ভাষা। কিন্তু গোলমেলে ব্যাপার হলো, হরফগুলো ওলটপালট করে সাজানো হয়েছে। কিভাবে সাজানো হয়েছে তার ধরনটা বুঝতে না পারলেই সব মাটি। ঠিক কী নিয়মে যে সাজানো হয়েছে, হঠাৎ ভুরু কোঁচকালেন তিনি। আচ্ছা, এমনও তো হতে পারে সাকনুইজম লাইনগুলো সোজা না লিখে উপর থেকে নিচের দিকে লিখে গেছেন। এই নিয়মেও তো অনেকে সংকেত লিপি লেখে। সাই দিয়ে বললাম, তা লেখে বই কি। তাহলে চটপট দেখা যাক কি লিখেছেন সাকনুইজম। এই বলে গভীর মনোযোগের সঙ্গে চিরকুটটা পড়তে লাগলেন তিনি। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর হরফগুলো এভাবে সাজালেন, MESSVNKA স্পেস ACNRA স্পেস ICE স্পেস FDOK স্পেস SEG স্পেস NITT স্পেস AMVRTN।
না, কিচ্ছু হলো না, উত্তেজিত কণ্ঠে বললেন তিনি। এভাবে লিখলেও তো কোনো মানে হয় না। হঠাৎ এক লাফে উঠে ঘর থেকে বেরিয়ে হুড়মুড় করে নিচে নেমে সোজা রাস্তায় গিয়ে হাজির হলেন ছোট কাকা। যেন বিদ্যুৎ বেগে পাহাড়ের চূড়া থেকে একটা বড় পাথর গড়িয়ে পড়ল নিচে। ব্যাপার দেখে আমি তো একেবারে থ। ছোট কাকাকে এভাবে হঠাৎ বেরিয়ে যেতে দেখে মাঠাও অবাক। আমাকে এসে জিজ্ঞেস করল, না খেয়ে যে বেরিয়ে গেলেন উনি? খাওয়া বোধ হয় আজ ওর কপালে নেই। আশ্চর্য হলো মার্থা। মানে, রাত্রিরেও খাবেন না? মনে তো হচ্ছে না। মার্থা চলে যেতে চেয়ারে হেলান দিয়ে বসে আকাশ পাতাল ভাবতে শুরু করলাম আমি। ছোট কাকার স্বভাব ভালো মতোই জানতাম। ওই হেয়ালির সমাধান না হওয়া পর্যন্ত আহার নিদ্রা সব বন্ধ, ওর সাথে সাথে আমাদেরও। হঠাৎ ভাবলাম, কাগজটা একবার নেড়েচেড়ে দেখলে কেমন হয়। ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারি কিছু। কাগজটা টেবিল থেকে তুলে নিলাম। মনে মনে নানাভাবে সাজালাম অক্ষরগুলো। হলো না। বাধ্য হয়ে ছোট কাকা যে কাগজটায় হরফ সাজিয়েছেন সেটা তুলে নিলাম। দু জায়গায় দুটো ইংরেজি শব্দ দেখলাম, স্যার আর আইস। এছাড়া কয়েকটা ল্যাতিন শব্দ, রোটা, মুস্টালিসিল, ইরা, নেক, আট্রা, লুকো। একটা হিব্রু শব্দ, টেলসিলেট। এমনকি গোটা তিনেক ফরাসি শব্দ, মের, এর, মেরি ও পেলাম। মাথাটা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো। ইংরেজি, ল্যাটিন, হিব্রু, ফরাসি, চারটে ভাষা। পরিষ্কার বুঝলাম এই বিদঘুটে সংকেত লিপির মানে বের করা আমার কম্য নয়। কি মানে হয় বরফ, মশাই, রাগ, নিষ্ঠুর, পবিত্র, অরণ্য, পরিবর্তনশীল, মা, ধনুক, সমুদ্র, এসব শব্দের? বরফ আর সমুদ্র এ দুটো শব্দ অবশ্য আইসল্যান্ডের কেউ লিখলে ততটা বেমানান নয়, কিন্তু বাকিগুলো? স্যাকনোইজমের সংকেত লিপিটার দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে গেলাম। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো বুঝে গেলাম গোটা ব্যাপারটা। শেষ লাইনের শেষ হরফ থেকে শুরু করে উল্টোভাবে পড়ে এলেই, মানে মেরে ট্রাক কে কৃত্রিম পড়লেই উদ্ঘাটন হয়ে যায় এই সংকেত রহস্য। কিন্তু সংকেতটা পড়েই শিউরে উঠলাম। এই রহস্য জেনে গেলে ছোট কাকাকে কোনো মতেই আর ঘরে আটকে রাখা যাবে না। মনে মনে স্থির করলাম নষ্ট করে ফেলতে হবে কাগজটা। কিন্তু ফেলতে হবে বললেই তো আর ফেলা যায় না। ওটা চুল্লিতে ফেলতে যাচ্ছি, ঠিক এমন সময় ঘরে এসে ঢুকলেন ছোট কাকা। চেহারা দেখে বোঝা গেল বাইরে গিয়েও মুহূর্তের জন্য স্বস্তি পাননি। কাগজের টুকরোটা ওকে ভূতের মতো তাড়া করে ফিরেছে। আবার কাগজ কলম নিয়ে লিখতে শুরু করলেন ছোট কাকা। একটু লিখেই ঘ্যাস ঘ্যাস করে কাটতে থাকেন। আতঙ্কিতভাবে চেয়ে থাকলাম সেদিকে। যে কোনো মুহূর্তে বের করে ফেলতে পারেন রহস্যটা, আর তাহলেই হয়েছে। কাগজের 132টা অক্ষরকে অসংখ্যভাবে সাজানো যায়। কতভাবে আর সাজাবেন ছোট কাকা? আসল নিয়মটা বের করতে না পারলে চিরকাল এই গোলক ধাঁধায় পথ হাতড়ে বেড়াতে হবে। কিন্তু তবু আশঙ্কা গেল না মন থেকে। সময় কেটে গেল। দিন গড়িয়ে সাঁঝ হলো, সাঁঝ থেকে রাত। ক্রমে গভীর হলো সে রাত। কমতে কমতে এক সময় থেমে গেল পথঘাটের শোরগোল। কিন্তু তবু হুঁশ ফিরল না ছোট কাকার।
এক মনে অক্ষরের পর অক্ষর সাজিয়েই চলেছেন তিনি। মাঝে একবার উকি দিয়ে জানিয়েছিল মার্থা, খাবার তৈরি। কিন্তু কার কি? কথাটা শুনতেই যেন পাননি ছোট কাকা। শেষ পর্যন্ত ফিরে গেছে মার্থা। নিরুপায় বসে রইলাম আমি। তারপর কখন যে চেয়ারে বসে ঘুমিয়ে পড়লাম জানি না। ভোরবেলা জানালা দিয়ে রোদ এসে চোখে মুখে লাগতেই ধর্মর করে উঠে বসলাম। চেয়ে দেখি ছোট কাকা ঘাড় গুজে তখনও হরফ সাজিয়ে চলেছেন। এলোমেলো চুলগুলো এসে পড়েছে চোখে মুখে। সারা মুখে ক্লান্তির ছাপ। ওর অবস্থা দেখে মনে মনে দুঃখ হলো। কিন্তু কি করব, বলে দেব? সংকেতের রহস্যটা আমি বের করতে পেরেছি। কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে মরণের দিকে রওনা দেবেন উনি। না বললেও এমন প্রচণ্ড মানসিক শ্রমে কিছু একটা বিপদ আপদ ঘটে যাওয়া বিচিত্র নয়। কিছুই ভেবে ঠিক করতে পারলাম না। আস্তে করে জিজ্ঞেস করলাম, কিছু বের করতে পেরেছ ছোট কাকা? চমকে আমার দিকে ফিরে তাকালেন উনি। ওর চোখ দুটো দেখে শিউরে উঠলাম। টকটকে জবা ফুলের মতো লাল। এরপর আর চুপ থাকার কোনো মানে হয় না। বলে ফেললাম, আমি কিন্তু পেরেছি। চেঁচিয়ে উঠলেন ছোট কাকা। পেরেছিস? মানেটা বের করতে পেরেছিস? হ্যাঁ, জানিয়ে দিলাম সংকেতটা। যদি শেষ হরফ থেকে উল্টো দিকে পড়তে থাকো তাহলে তুমিও পারবে। আমার কথা শেষ হওয়ার আগেই টেবিল থেকে ছো মেরে কাগজটা তুলে নিলেন ছোট কাকা। মুহূর্তে বদলে গেল ওর চেহারা। শব্দ করে পড়তে শুরু করলেন, ইন সেনেফেলস জোসুলিস ক্রিট্রেম কুইম ডেলিবাট আম্বরা স্কার্টারিস জুলি ইন্ট্রা ক্যালেন্ডাস ডিসেলেন্ট এউডাক্স ভিক্টর ইটিটিস্ট্রি সেন্ট্রাম এটিজেস কোয়াড ফেসি আরন সাকোনাসাম। ভাষাটা ল্যাটিন মনে করলে হয়। হে নির্ভীক পথিক, জুলাই মাসের গোড়ার দিকে যখন স্কার্টারিস পর্বত চূড়ার ছায়া পড়বে সেনেফেল আগ্নেয়গিরির মুখের উপর, তখন সে পথে নেমে গেলে তুমি পৌঁছে যাবে পৃথিবীর অন্তপুরে। আমি সে পথে গিয়েছিলাম, আরন সাকোনোজম। পড়া শেষ করে উল্লাসে নাচতে শুরু করলেন ছোট কাকা। হঠাৎ কি মনে হতে ধপ করে চেয়ারে বসেই নিস্তেজ গলায় জানতে চাইলেন, কটা বাজে? দুটো। দুটো? তাই তো বলি, খিদে জ্বলছে কেন পেট? ইস, এত বেলা হয়ে গেছে। চল চল, শিগগির খেয়ে নি। মেলা কাজ পড়ে আছে। মালপত্রগুলো গুছিয়ে নিতে হবে আবার। সে কি, কিসের মালপত্র? শুধু আমার না, তোরও। বলেই ডাইনিং রুমের দিকে জোরে পা চালিয়ে দিলেন ছোট কাকা। 2। একেই বলে কপাল। যে ভয় করছিলাম তাই হলো। অবশ্য খুব একটা উদ্বিগ্ন হলাম না তবু। বললেই তো আর পৃথিবীর অন্তপুরে প্রবেশ করা যায় না। বুঝিয়ে বললে হয়তো ছোট কাকা ওসব আজগবি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতেও পারেন। ডাইনিং রুমে ঢুকে দেখলাম পাহাড় প্রমাণ খাবার নিয়ে বসেছেন ছোট কাকা। এমনিতেও একটু পেটুকুনি। তার উপর কাল সারাদিন খাওয়া হয়নি। সেটাই যেন সুদে আসলে আজ আদায় করে নেয়ার ইচ্ছে। খাওয়ার পাট চুকলে আমাকে নিয়ে ছোট কাকা আবার পড়ার ঘরে ঢুকলেন। আয়েশ করে চেয়ারে গা এলিয়ে দিয়ে বললেন,
আকজেল, আমার কি উপকার যে তুই করেছিস বলে বোঝাতে পারবো না, কিন্তু সাবধান, ঘুণাক্ষরেও যেন এ কথা কেউ জানতে না পারে। বাধা দিয়ে বললাম, তোমার কি মনে হয় লোকে এ কথা বিশ্বাস করবে? সকলের কথা জানি না, কিন্তু কোনো বিজ্ঞানীর কানে এ কথা পৌঁছলে তখনই ছুট লাগাবে আইসল্যান্ডের দিকে, এতে সন্দেহ নেই। আমার বিশ্বাস হচ্ছে না। সাকনোইজমের কথা যে সত্যি তার ঠিক কি? কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন ছোট কাকা। কি বলতে চাস তুই? মিশে কথা লিখে গেছেন সাকনোইজম? তোর মতো বেহদ্দ বেকুব তো আর ছিলেন না তিনি। পিটারম্যানের কাছ থেকে যে ম্যাপটা পেয়েছি নিয়ে আয়, সব দেখাচ্ছি তোকে। ম্যাপটা টেবিলে বিছিয়ে জ্ঞানদান করে চললেন ছোট কাকা। আইসল্যান্ডের সবচেয়ে ভালো ম্যাপ এটা, সব কিছু খুঁটিয়ে দেখানো হয়েছে। এই যে আগ্নেয়গিরিগুলো দেখছিস, ওদের বেশিরভাগই মরে গেছে এখন। আর এদিকটা আইসল্যান্ডের পশ্চিম উপকূল, রাজধানী রিসকিয়াভিক। অসংখ্য পার্বত্য ঘাঁটি আছে এদিকটায়। এইটা হলো 65 ডিগ্রি অক্ষাংশ। এই যে ছোট্ট দ্বীপটা দেখছিস, বলতো দ্বীপটার এখানটায় কি? এই যে সমুদ্রের কোল থেকে শুরু হয়েছে পাহাড় একটা, ঠিক। আর এই পাহাড়টায় সেনেফেল। চূড়াটা 5000 ফুট উঁচু। এই চূড়ার উপরে স্কারট্রিস পর্বত। চূড়ার ছায়া পড়লেই পাওয়া যাবে পৃথিবীর ভেতরে ঢোকার পথ। অসম্ভব। আগ্নেয়গিরির ভেতরে হয়তো এখনো জ্বলন্ত অঙ্গার, ধাতু, লাভা সবই আছে। কি করে ঢুকবে? বাধা দিয়ে বললেন ছোট কাকা। পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি তো নেভে গেছে, এটাও যে নেভেনি তুই কি করে জানলি? 1219 সালে সেনেফেল শেষবারের মতো অগ্নুদগার করেছিল। তারপর থেকে আজ পর্যন্ত একদম চুপ। একটু থেমে আবার বললেন, সাকনোইজম কত সাবধান হয়ে সংকেতটা লিখে গেছেন, এখনো মাথায় ঢুকলো না তোর? সেনেফেলের অনেকগুলো জ্বালামুখ, যে জ্বালামুখটা দিয়ে ঢুকলে একেবারে পাতালে পৌঁছানো যাবে, সেটা বোঝানোর জন্যেই জুলাই মাসের কথা উল্লেখ করেছেন। সে সময়টায় স্কারটারিস পর্বতচূড়ার ছায়া ঠিক সেই নির্দিষ্ট মুখের উপর পড়ে। এটা বেশ হিসেব করে লিখে রেখে গেছেন তিনি। এরপরও অবিশ্বাস করবি তুই? এখন এমনও তো হতে পারে লোকমুখে প্রচলিত প্রবাদটা শুনেই কথাটা লিখে গেছেন তিনি। আইসল্যান্ডবাসীদের হয়তো ধারণা ছিল এই পাহাড়ের মুখ দিয়ে একেবারে পৃথিবীর মাঝখানে গিয়ে পৌঁছানো যায়। প্রায় দেশেই তো এমন বিদঘুটে সব প্রাচীন প্রবাদ আছে, প্রবাদ আর কেচ্ছা শোনা যায়। এটাও হয়তো তেমন একটা কিছু। রেগে গেলেন ছোট কাকা। আর কিছু বলার আছে তোর? আছে, বললাম আমি। পৃথিবীর ভিতরে যে যাওয়া অসম্ভব, বিজ্ঞান সে কথা জোর দিয়ে বলে। বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী পাতালে অসহ্য উত্তাপ, সে উত্তাপে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। পৃথিবীর নিচে প্রতি 70 ফুট অন্তর 1 ডিগ্রি করে তাপমাত্রা বেশি। সেই হিসাবে পৃথিবীর ঠিক কেন্দ্রস্থলের উত্তাপ দাঁড়ায় 3,60,032 ডিগ্রির কাছাকাছি। জায়গাটা গ্যাসে ভরা। তাহলে তোর আপত্তির কারণ হচ্ছে সাংঘাতিক উত্তাপ? জোর গলায় বললাম, নিশ্চয়। বিজ্ঞান এ কথাও বলে
পৃথিবীর 30 মাইল নিচ পর্যন্ত মাটি, বালি আর কাদা। এরপরই শুধু জ্বলন্ত তরল পদার্থ। এবার পুরোপুরি খেপে গেলেন ছোট কাকা। খামোকা কি আর বলে, অল্পবিদ্যা ভয়ঙ্করী। পৃথিবীর নিচে যে কি হচ্ছে না হচ্ছে কেউই বলতে পারে না, সব আন্দাজের ব্যাপার। বিজ্ঞান তো এখনো শিশু, সে আজ যে কথা বলে কালই বলে ঠিক তার উল্টো। মস্ত বিজ্ঞানী অধ্যাপক পোয়াসের নাম শুনেছিস? কি বলেছেন উনি? বলেছেন পৃথিবীর নিচে 3,60,032 ডিগ্রি উত্তাপ থাকলে ওই ভয়ঙ্কর উত্তাপ ভেতরে আটকে রাখার ক্ষমতা উপরের 30 মাইল মাটির মোটেই থাকতো না, কবেই ভেঙে চুরে গুঁড়ো হয়ে যেত। আর শুধু পোয়াস কেন, আরও অনেকেই সে কথায় সায় দিয়েছেন। পৃথিবীর ভেতরে যে গ্যাস বা আগুন নেই সে কথা সবাই জানে। হাজার হাজার বছর আগে যেসব আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করত তাদের বেশিরভাগই মরে ঠান্ডা হয়ে গেছে। তার মানে কি এই নয় যে পৃথিবীর ভেতরটা ক্রমেই ঠান্ডা হয়ে আসছে? এ নিয়ে তোর সঙ্গে তর্ক করব না। কদিন পরই প্রমাণ হয়ে যাবে পৃথিবীর ভেতরটা এখনো তরল আছে কিনা। এ নিয়ে 1825 সালে স্যার হামফ্রি ডেভির সঙ্গে আমার তর্ক বেঁধেছিল। শেষে মীমাংসা হলো তরল থাকতেই পারে না। কোন যুক্তিতে এই সিদ্ধান্ত হয়েছিল? হাসলেন ছোট কাকা। অতি সহজ যুক্তিতে। পৃথিবীর তরল পদার্থ মাত্রই চাঁদের আকর্ষণের পাল্লায় পড়ে। পৃথিবীর অভ্যন্তরভাগ তরল হলে নিশ্চয় দিনে দুবার জোয়ারের মতো ফুলে ফেঁপে উঠত। তাতে দিনে নিয়মিত সময়ে দুবার ভূমিকম্প হতো। এরপর তর্ক করার মতো আর কথা খুঁজে পেলাম না। তবুও মেন করে বললাম, কিন্তু পাতালে যা অন্ধকার। দূর বোকা, টর্চের কথা ভুলে গেছিস? শুকনো গলায় বললাম, তাহলে চেষ্টা করলে পৃথিবীর ভেতরে যাওয়া যাবে? যাবেই তো। কি বোঝালাম তোকে এতক্ষণ ধরে? আর কথা না বলে পড়ার ঘর থেকে বেরিয়ে এলাম। মাথাটা ঝিমঝিম করছে। একটু ঠান্ডা হাওয়ায় বেরিয়ে এলে ভালো লাগবে হয়তো। পথে বেরিয়ে অনেকক্ষণ ঘুরলাম উদ্দেশ্যহীনভাবে, কিন্তু মনে হলো হামবুর্গ শহরের কোথাও হাওয়া নেই একটুও। ছোট কাকার কথায় পরিষ্কার হয়ে গেছে পাতালে না গিয়ে ক্ষান্ত হবেন না উনি। অথচ সেখানে যাওয়া যাবে বলে বিশ্বাসই হচ্ছিল না আমার। যতই যুক্তি দেখান ছোট কাকা, পৃথিবীর ভেতরে টকবক করে যে তরল আগুন ফুটছে না, এ হতেই পারে না। মানুষের পক্ষে কোনোদিনও সেখানে যাওয়া সম্ভব নয়। অনেকক্ষণ পর বাসায় ফিরে দেখলাম গ্রোবেন কি জন্যে হোস্টেল থেকে দিন দুয়েকের ছুটি পেয়ে বাড়ি এসেছে। ওকে সব খুলে বললাম। চুপচাপ সব শুনল সে। তারপর বলল, এ তো সৌভাগ্যের কথা আঙ্কেল, ভয় কি? সম্ভব হলে আমিও তোমাদের সঙ্গে যেতাম। ইতিহাসে তোমাদের নাম স্মরণীয় হয়ে থাকবে। ভাবতেও হিংসে হচ্ছে আমার। একেই বলে মরার উপর খাড়ার ঘা। যেমন বাপ তেমনি তার বেটি। আর একটা কথাও না বলে নিজের ঘরে চলে এলাম। সারাটা রাত কাটলো এলোমেলো চিন্তায়। ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙল লোকজনের চেঁচামেচিতে। ছোট কাকা একাই চেঁচিয়ে বাড়ি মাথায় করেছেন। কাকচিল পর্যন্ত বসতে পারছে না বাড়ির ছাদে। হঠাৎ ঝড়ের বেগে আমার ঘরে ঢুকলেন তিনি। তখনও শুয়ে আছি দেখে তো রেগে কাই। চেঁচাতে শুরু করলেন, জলদি জলদি ওঠ।
চটপট জিনিসপত্র গুছিয়ে নে, আমার কাগজপত্রগুলো নিস কিন্তু। ভেবাচাকা খেয়ে গেলাম। কোনো মতে চিচি করে বললাম, সত্যি তাহলে যাচ্ছি আমরা? বেটা বলছে কি সত্যি না তো কি মিথ্যে? কালই রওনা হচ্ছি। শিগগির ওঠ। আমাকে আরো হতভম্ব করে দিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। খানিক বাদে আস্তে আস্তে বারান্দায় এসে দাঁড়ালাম। এলাহি কাণ্ড সেখানে! বাক্স, পোর্ট মান্টো, দড়ির মই, গিট দেয়া দড়ি, মশাল, বিশাল সব শিশি বোতল, কুড়াল, গাইতি সব ছড়ানো। পিছন থেকে গ্রোবেন বলল, অত ভয় পাচ্ছ কেন তুমি? বাবার সঙ্গে এইমাত্র আমার কথা হলো। যা বুঝলাম কাজটা মোটেই কঠিন নয়। আমার মন বলছে সফল তোমরা হবেই। গ্রোবেনের দীর্ঘ কণ্ঠ শুনে মনে একটু জোর পেলাম। ওকে সঙ্গে নিয়ে ছোট কাকার ঘরে ঢুকলাম। ছোট কাকা, যেতেই যদি হয় তো এত তাড়াহুড়ার দরকার কি? এখনো যথেষ্ট সময় আছে হাতে। মে মাস তো শুরুই হয়নি। আইসল্যান্ড তো আর দুদিনের পথ নয়, উত্তর দিলেন ছোট কাকা। জুনের শেষে আমাদের সেনেফেলের চূড়ায় উঠতে হবে। জুলাইয়ের প্রথমে, সে 1 জুলাইও হতে পারে, 2রাও হতে পারে। আমাদের ক্রেটারের মধ্যে দিয়ে নিচে নামতে হবে। তাছাড়া এখনই কোপেন হেগেনের জাহাজ অফিস থেকে আইসল্যান্ডের টিকিট কাটাতে হবে, কারণ মাসে মাত্র একবার কোপেনহেগেন থেকে আইসল্যান্ডের জাহাজ ছাড়ে। এ মাসে সে তারিখটা 22শে মে। হাতে মোটেই সময় নেই। বললাম, কিন্তু 22শে জুন জাহাজে চললেও তো চলে। না, চলে না। একটু বিরক্ত হলেন ছোট কাকা। তাতে দেরি হয়ে যাবে বেশি, কারণ কখন যে স্কার্টারিস পর্বতচূড়ার ছায়া চেনেফেলের উপর পড়বে ঠিক নেই। তার আগেই আমাদের সেখানে গিয়ে অপেক্ষা করতে হবে। এজন্যে কোপেনহেগেনে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো। এরপর আর কথা চলে না। সারাটা দিন জিনিসপত্র গোছগাছ করতেই কাটল। সন্ধ্যাবেলা ছোট কাকা জানালেন, পরদিন ভোর 6টায় আমাদের রওনা হতে হবে। রাত 10টায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কি আর সহজে আসে? রাত যত গভীর হলো ততই ভয়ের বোঝা চেপে বসতে লাগলো। তন্দার ঘরে দুঃস্বপ্ন দেখলাম। আমি যেন ঘোর অন্ধকার পাতালে নেমেছি। চলতে চলতে একসময় গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলেছি। হঠাৎ হোঁচট খেয়ে পড়েছি একটা বড় পাথরে। সঙ্গে সঙ্গে সারা পৃথিবী ভেঙে পড়েছে মাথার উপর। ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখলাম সকাল 5টা। হাত মুখ ধুয়ে জামা কাপড় পরে নিচে নেমে দেখি ছোট কাকা প্রাতরাশে বসেছেন। আমাকেও তাড়াতাড়ি খেয়ে নিতে বললেন। রওনা দেওয়ার সময় হয়ে গেছে। 5:30টায় গেটের সামনে গাড়ি শব্দ শোনা গেল। কিছুক্ষণের মধ্যেই মালপত্র তোলা হলো গাড়িতে। তারপর গোভেনের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর ছোট কাকা উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করলো স্টেশনের দিকে। 3 সুন্দর শহর কোপেনহেগেন। বিশাল রাজপ্রাসাদের চারধারে পরীক্ষা। সুন্দর একটা সেতু পরীক্ষা পারাপারের জন্যে। 16শ শতাব্দীতে তৈরি হয়েছে এই রাজপ্রাসাদ। কোপেনহেগেনে এসে পৌঁছালাম বেলা 10টায়। স্টেশন থেকে মালপত্রগুলো ফিনিক্স হোটেলে পাঠিয়ে দিয়ে ছোট কাকা আমাকে নিয়ে রওনা দিলেন মিউজিয়ামের দিকে। শহরটা দেখতে দেখতে চললাম। এক্সচেঞ্জ অফিস বিল্ডিংয়ের গম্বুজটাকে মনে হলো অপূর্ব। 4টে সোনালি ড্রাগনের লেজ জড়িয়ে জড়িয়ে তৈরি ওটা। সেদিকে খেয়ালই করলেন না ছোট কাকা।
একটু দূরে আকাশ ছোঁয়া গির্জার চূড়াটা দেখা যাচ্ছে। সেদিকেই তিনি চললেন, সেদিকেই নিয়ে চললেন আমাকে। গির্জার চূড়াটা এত উঁচু, মনে হলো আকাশের মেঘ ওটার গা ছুঁয়ে যাচ্ছে। চূড়ায় ওঠার সিঁড়িটা গির্জার গা বেয়ে ঘুরে ঘুরে উঠে গেছে আকাশের দিকে। ছোট কাকা যখন এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার প্রস্তাব দিলেন, আটকে উঠলাম আমি। কিন্তু তাতে কিছু এসে গেল না ছোট কাকার। বললেন, চল, উঁচুতে ওঠার অভ্যাস করতে হবে আমাদের। সিঁড়ির গোড়ায় এসে থমকে দাঁড়ালাম আমি। পেছন থেকে ডান হাতের তর্জনী দিয়ে আমার পিঠে খোঁচা মারলেন ছোট কাকা। যতক্ষণ সিঁড়িটা ভেতর দিয়ে উঠেছে সহজেই উঠতে পারলাম। প্রায় 150 ধাপ পেরোবার পর খোলা জায়গায় এসে পৌঁছলাম। এখান থেকে সিঁড়িগুলো সোজা গম্বুজের চূড়া অবধি উঠে গেছে। কোনো মতে রেলিং ধরে আস্তে আস্তে উঠতে লাগলাম। দামাল হাওয়া ছুঁয়ে গেল শরীর। এতে ভয় পেয়ে গেলাম আরও। মনে হলো হাওয়ায় থরথর কাঁপছে গির্জা, আর টলমল করে দুলছে তার চূড়াটা। একটু উঠেই মাথা ঘুরে গেল, আর দাঁড়াতে পারলাম না। ধপ করে বসে পড়লাম সিঁড়ির উপরেই। কড়া এক ধমক লাগালেন ছোট কাকা। ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখে ধমক মারলেও চোখ দুটো হাসছে। আমার এই করুণ অবস্থায় মনে মনে দারুণ মজা পাচ্ছেন উনি। আরেকবার ধমক মারতেই উঠে দাঁড়ালাম। শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছেও নিস্তার পেলাম না। নির্দেশ দিলেন তিনি, সাহস করে নিচের দিকে দেখতো একবার, দেখতো এবার। আরে, অত ভয় পাচ্ছিস কেন? পাহাড়ের চূড়া থেকে পাতালের গহ্বরের দিকে তাকাতে হবে না? এখন থেকেই তো সব অভ্যাস করে নিতে হবে। ভয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে দেখি ঘরবাড়ি সব যেন ধোয়ার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে। পুতুল রাজ্যের মতো ছোট ছোট সব ঘরবাড়ি, পিঁপড়ের মতো সারি সারি চলমান জনস্রোত। এত উঁচুতে উঠেছি যে মনে হলো আকাশে মেঘের ভেলাগুলো স্থির নিষ্কম্প। শুধু চূড়াসহ আমি ঘুরছি বো বো করে। দূর দিগন্তের একদিকে বনের সবুজ আর আকাশের নীল মিলেমিশে একাকার হয়ে গেছে, অন্যদিকে কল্লোলিত সুনীল সাগর। সবই যেন বন বন করে ঘুরছে লাটিমের মতো। শিরশির করে উঠল শরীর, মাথাটা ঝিমঝিম করতে লাগলো। তবু ছোট কাকার আদেশে পুরো 1 ঘন্টা কাটাতে হলো ওখানে। গির্জার চূড়া থেকে যখন নেমে এলাম, ব্যথায় তখন টনটন করছে পা দুটো। জাহাজ অফিসে খোঁজ নিয়ে জানা গেল আমাদের জাহাজ ছাড়তে আরও 5 দিন বাকি। ভেবেছিলাম এ 5টা দিন বিশ্রাম নেওয়া যাবে, কিন্তু রেহাই দিলেন না ছোট কাকা। আমাকে নিয়ে ব্যস্ত থাকলেন মহড়ার। মানে 5 দিনই উঠতে হলো আমাকে গির্জার চূড়ায়। শেষে অবশ্য দেখলাম যথেষ্ট কাজ হয়েছে এতে। প্রথম দিনের চেয়ে পঞ্চম দিনে চূড়ায় ওঠার সাহস আর মনের জোর অনেকখানি বেড়ে গেল আমার। 5 দিন পর ভাতকিরিয়া জাহাজে উঠলাম। ছোট কাকা জাহাজে উঠেই এক কাণ্ড করে বসলেন। খুশির চোটে তিনি জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে এত জোরে কর্মদন করলেন যে বেচারা ক্যাপ্টেনকে বেশ কয়েকদিন কবজির ব্যথায় ভুগতে হয়েছিল। ছোট কাকার এই কাণ্ডে ক্যাপ্টেন একটু আশ্চর্য হলেও আমি হইনি। আইসল্যান্ডে যাওয়ার আনন্দে ছোট কাকা যে এমনি একটা কিছু করে বসবেন তা আগেই আন্দাজ করেছিলাম আমি। 11 দিন পর আইসল্যান্ডের রাজধানী রিজকিয়াভিকে পৌঁছলাম। জেটিতে দাঁড়িয়েই আঙুল তুলে ছোট কাকা আমাকে সেনেফেল দেখালেন। বরফে মোড়া পাহাড় চূড়াটা যেন আকাশের মেঘ ভেদ করে মহাশূন্যে গর্বিত মাথা তুলে দাঁড়িয়ে আছে।
আগের ব্যবস্থা মতো আমরা রিচ কিয়াভিকের বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ফ্রিডরিকসনের অতিথি হলাম। ফ্রিডরিকসনের বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ছোট কাকা সাকনুইজমের লেখা কোনো পুঁথি পাওয়া যায় কিনা তা খুঁজতে লাইব্রেরির উদ্দেশ্যে বেরোলেন। আমি বেরোলাম শহর ঘুরে দেখতে। ছোট্ট শহর, মাত্র দুটো রাজপথ। একটুও ভালো লাগলো না শহরটা। যত দূর চোখ যায় শুধু আগ্নেয়গিরির মাথা। হয়তো এজন্যেই ভালো লাগলো না আমার। ওইগুলোর একটা থেকেই তো শুরু হবে আমাদের পাতাল অভিযান। অনেকক্ষণ ঘুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। দুই বৈজ্ঞানিকের মধ্যে তখন জোর আলোচনা চলছে। ছোট কাকা সতর্কভাবে আমাদের আইসল্যান্ডে আসার উদ্দেশ্য গোপন রাখার চেষ্টা করছেন। হঠাৎ জানতে চাইলেন ছোট কাকা, আরন সাকনুইজমের লেখা কোনো বই আছে আপনার লাইব্রেরিতে? গর্বিত সুরে বললেন ফ্রিডরিকসন। যে কোনো ধাতুকে সোনায় পরিণত করার বিদ্যা ছিল যার হাতের মুঠোয়। 16 শতকের সেই অসামান্য প্রতিভাবান বৈজ্ঞানিকের কথা বলছেন তো? আইসল্যান্ডের গৌরব উনি, এদেশের বিজ্ঞান আর সাহিত্যে সম্রাট। পৃথিবীর সর্বকালের সর্বজনের শ্রদ্ধেয় ওই লোক। আশান্বিত হয়ে ছোট কাকা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তার বই দেখতে চাইছি। আফসোস করে বললেন ফ্রিডরিকসন, কিন্তু এখানে তো ওর বই পাবেন না। আর শুধু এখানে কেন, দুনিয়ার কোথাও পাবেন না। নাস্তিক বলে 1573 সালে ওকে ভয়ঙ্কর দুর্ভোগ পোহাতে হয়েছিল এ দেশেরই লোকের হাতে। সারা পৃথিবীর দুর্ভাগ্য যে কোপেনহেগেনে তখন ওর সব বই পুড়িয়ে ফেলা হয়। আপন মনে ছোট কাকা বিড়বিড় করলেন, হুঁ, এখন বোঝা যাচ্ছে কেন তিনি হেয়ালির মাঝে অত বড় আবিষ্কারের কথাটা লিখে রেখে গেছেন। কথাটা শুনেই অবাক গলায় জিজ্ঞেস করলেন ফ্রিডরিকসন, হেয়ালি আবিষ্কার মানে আপনি ওর কোনো গোপন লিপি পেয়ে গেছেন? প্রায় ফাঁস করে ফেলেছেন ভেবে কথা ঘোরাবার চেষ্টা করলেন ছোট কাকা। আমতা আমতা করে বললেন, না না, আমি পাবো কোত্থেকে? ও একটা অনুমান মাত্র। অনুমান? ও তাই বলুন। হাঁফ ছেড়ে বাঁচলেন ছোট কাকা। বললেন, আইসল্যান্ডে আসতে বোধ হয় আমার দেরি হয়ে গেল। আমার আগে হয়তো অনেকেই এখানে সব দেখে শুনে গেছেন, তাই না? তাতে কি হয়েছে? সান্ত্বনার সুরে বললেন ফ্রিডরিকসন, ভূতত্ত্বের দেশ এই আইসল্যান্ড। এখানে অনেক কিছুই দেখার আছে, জানার আছে। কত অসংখ্য পাহাড় পর্বত, আগ্নেয়গিরি আর হিমশৈল আছে, কে তার খোঁজ রাখে? বেশি দূর যাওয়ার দরকার কি? ওই যে জেনেফেল পর্বত, ওর মতো আশ্চর্য আগ্নেয়গিরি পৃথিবীতে আর একটিও নেই। অবশ্য 500 বছর আগেই নেভে গেছে ওটা, তাই নাকি? বিপুল আনন্দ কোনো মতে চেপে রেখে বললেন ছোট কাকা, আমি তাহলে ওই জেনেফেলেই যাব। কি করে যাওয়া যায় বলুন তো? স্থল পথে, বললেন ফ্রিডরিকসন। পথ অবশ্য খুব সোজা। সাগরের তীর ধরে নাক বরাবর চলে গেলেই হলো। কিন্তু এখানকার পথঘাট তো জানা নেই আমার। একজন গাইড পাওয়া যাবে? গাইডের জন্যে ভাবনা নেই। একটা লোক আছে আমার চেনা, ওকে বলে দিলেই হবে। ঠিক যেখানটায় যেতে চাইবেন নিয়ে যাবে। বেশ চালাক চতুর আর খুবই বিশ্বাসী লোক। ফ্রিডরিকসনকে আন্তরিক ধন্যবাদ জানালেন ছোট কাকা। ওর সঙ্গে এখনই আলাপ করে নেয়া যায় না? না, আজ পাওয়া যাবে না ওকে। কোথায় কি একটা কাজে গেছে, কাল ভোরে ফিরবে, তখনই কথা বলা যাবে।
এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিজের উদ্দেশ্যের কথা বিন্দুমাত্র ফাঁস না করে সব ব্যবস্থা যে করে নিতে পারবেন ছোট কাকা ভাবতে পারিনি।